শুরু থেকেই কমিশনকে চাপে রাখার জন্য বাঙালি অস্মিতা নিয়ে লড়াই, এরপর এসআইআর এ পরিষ্কার করে ঘোষণা করে দেওয়া যে নাম যদি কারোর বাদ যায় সেক্ষেত্রে দিল্লি গিয়ে আন্দোলন হবে, সেই আন্দোলনের আজ পৌঁছাবে কমিশন অবধি। সেই চিত্রটা আমরা দেখেছি। এসআইআর বিরুদ্ধ আন্দোলন, বিরুদ্ধতা করে আন্দোলন করতে গিয়ে দিল্লির রাজপথেও নেমেছিল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের একাংশ। সেক্ষেত্রে আমরা এটাও দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এসআইআর এর গতিবিধি নিয়ে চূড়ান্ত অভিযোগ করতে গিয়ে সেক্ষেত্রে বচসা হয় জ্ঞানেশ কুমারের সঙ্গে। এই লড়াই এইখানে কিন্তু ক্ষান্ত হয়নি, বরং এইখানে লড়াই পিক নিয়েছিল এবং সেই পিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের একটা অন্যতম ইস্যু হয়ে উঠেছে এসআইআর। এবং এই এসআইআর এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছিল বা শোনা গিয়েছিল যে কমিশন যাকে পারবে বদলি করে নিক, সরকার কোনোভাবে চেঞ্জ হবে না। তাহলে তিনি এই টার্গেটিং বারবার করে করছিলেন যে সরকার চেঞ্জ করার জন্য কমিশন লড়াই করছে, এসআইআর সরকার চেঞ্জ করার জন্য। কেন এত তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে? আজও তিনি বিভিন্ন জায়গায় যে সভা করেছেন সেক্ষেত্রে গর্বেতা থেকে এই সভা করে তিনি বলেছেন। তো এক্ষেত্রে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে তিনি নিজে মামলা করেছেন, তিনি নিজে লড়াই করেছেন এবং সেই লড়াই আমরা দেখেছি সুপ্রিম কোর্টে নিজে সেই লড়াইয়ে কিরকম ভাবে সওয়াল করেছেন এবং তিনি পরিষ্কার করে সাধারণ মানুষের বিষয়টা তুলে ধরেছিলেন। এরপর যদিও সুপ্রিম কোর্ট জুডিশিয়াল যে অফিসার তাদের মাধ্যম দিয়ে এসআইআর এর কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন। এবার প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই মাইক্রো অবজারভার নিয়োগের ক্ষেত্রে যদি রাজ্য কোনো স্টেপ না নিত, যদি তিনি মামলা না করতেন, তাহলে মাইক্রো অবজারভার অর্থাৎ তিনি যেটা অভিযোগ করেছিলেন যে বিজেপির বাইরের নেতারা এসে এই কাজটা করবে। এক্ষেত্রে এটা সত্য না মিথ্যে এটা যাচাই না হলেও কমিশনের তরফ থেকে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছিল সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা এই কাজগুলো করুক। এইবার ফাইনালাইজ যখন জুডিশিয়াল অফিসাররা এই কাজ করছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অভিযোগ করছেন যে ক্ষেত্রে 42 লাখের মধ্যে 18 লাখ বাদ, সেক্ষেত্রে বেছে বেছে একটা কমিউনিটির নিয়মকে বাদ দেওয়া হচ্ছে, রাজবংশী রয়েছে, মুসলিম সম্প্রদায়ের বেশি বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে মতুয়া সম্প্রদায়দের এবং বহু সম্প্রদায়কে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। এইরকম অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলায় শোনা যায়। তো এক্ষেত্রে রাজ্য কিন্তু একেবারে একধার থেকে কমিশনকে চাপে রাখার যে চেষ্টা সেটা সম্পূর্ণভাবে চালিয়ে যাচ্ছে। অন্যদিক থেকে আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে বদলির প্রসঙ্গ আসতেই হবে। বদলি একেবারে নজিরবিহীন বদলি। সেই নজিরবিহীন বদলির তালিকায় আমরা দেখেছি ভোট ঘোষণা হওয়ার পর 15ই মার্চ রাতে স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে বদলি করে দেওয়া হয়, অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাপনা করা হয়। পুলিশ অফিসারদের বদলি করা হয়, সিপি, ডিজি, এডিজি ল অ্যান্ড অর্ডার তাদের বদলি করে দেওয়া হয়। বদলি করা হয় বিভিন্ন জেলার ডিইওকে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, বদলি করা হয় ব্লক লেভেল অফিসার থেকে, আইসি থেকে, ওসি থেকে, কার্যত নজিরবিহীন বদলি। এই একই বদলি মামলা দুটো মামলা আলাদা আলাদাভাবে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ইতিবাচকভাবে আইনজীবী ছিলেন এবং মামলাকারীর পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি না হয় তাহলে কেন কমিশন এই যা খুশি তাই করছে, কেন এটা কি এখতিয়ার আছে তাদের? এই প্রশ্ন, এই সংক্রান্ত মামলা যদিও খারিজ হয়ে গেছে হাইকোর্টে, কিন্তু এইটা একটা অবশ্যই ডেফিনেটলি যদি বিশেষজ্ঞদের বিশ্লেষণ দেখা যায় তাহলে বলা যাবে যে এইটা রাজ্যের জন্য একটা ধাক্কা। কিন্তু ফাইনালাইজ সামারাইজ যে বিষয়টা আসছে সেটা কি, সেটা একরকম ভাবে এটা পরিষ্কার যে কমিশন কিন্তু কোনোভাবে নাছোড়। কমিশন এই গোটা প্রক্রিয়াতে কোনোভাবে মাথা নোয়াতে রাজি নয়। একদিক থেকে 2021, 2024 যে দুটি নির্বাচন, সেই দুটি নির্বাচন দেখলেই দেখা যাবে রাজ্যের শান্তির পরিবেশ নির্বাচনের ক্ষেত্রে নৈব চ নেই। এবং এই জায়গা থেকে এই পরিবেশ ফেরাতে গিয়ে এইরকম উদ্যোগ নিচ্ছেন জ্ঞানেশ কুমার, এইরকমটা বার্তা দিচ্ছে কমিশন। অন্যদিক থেকে ভোট শান্তিপূর্ণ হবে, নিরবিচ্ছিন্ন হবে এবং কোনোভাবে রক্তপাতহীন ভোট হবে এইটা এনশিওর করছেন জ্ঞানেশ কুমার। কার্যত এই ক্ষেত্রেই লড়াই শুরু হয়ে গিয়েছিল সেদিন থেকেই, কারণ রাজ্যের চিত্রটা এরকম নিরবিচ্ছিন্ন বা বলা ভালো যে শান্তিপূর্ণ ভোট এ রাজ্যের সঙ্গে কোনোভাবেই সিমিলার নয়, এটা আমরা এর আগেও দেখেছি। তো এক্ষেত্রে সেইটা সাকসেস করার জন্য যত বদলি সেটা করতেই হচ্ছে কমিশনকে এবং সেই কমিশনের বদলি নিয়েই কার্যত ফুলে ফেপে ওঠেন বা রেগে বা ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে ঈদের রেড ডট থেকে শুরু করে ইস্তেহার প্রকাশ থেকে শুরু করে একাধিক সভায় কমিশনকে টার্গেট করে তোপ দাগেন তিনি। এইবার প্রশ্ন হচ্ছে ফর্ম 6 নিয়ে কি হয়েছে সূত্রপাতটা গতকাল রাতে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, শশী পাজা সহ এবং তাদের একাধিক আধিকারিকরা তারা যান এবং সেই সময় তিনি গিয়ে দেখেন যে দোতলায় ফর্ম 6 এর একেবারে বান্ডিল। এক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টার মধ্যে 30,000 ফর্ম 6 জমা পড়লো কিভাবে? একজন ব্যক্তিকে 600টার বেশি ফর্ম 6 জমা দিতে পারে না, কমিশনের এইরকম নিয়ম। এক্ষেত্রে সেই অভিযোগ নিয়ে কার্যত ফুলে ফেপে ওঠেন, কার্যত অভিযোগ করে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকার অভিযোগ পর
আজ সকালবেলা থেকেই একজন ব্যক্তিকে পাকড়াও করে তৃণমূলের বিএলও সংগঠন এবং বিএলওর যারা রয়েছে তাদের একাংশ, এবং সেক্ষেত্রে তাকে পাকড়াও করে অভিযোগ করা হয় তিনি নাকি এক বান্ডিল ফর্ম 6 জমা দিতে এসেছিলেন, এবং সেক্ষেত্রে সেই অভিযোগ তাকে পুলিশ আটক করেছে, এইরকম এখন অব্দি খবর। তা নিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিএলও। সেক্ষেত্রে বিএলও তৃণমূল একাংশ বিএলও তৃণমূলপন্থী বিএলওদের সঙ্গে বিজেপির এক প্রকার বাকযুদ্ধ বেঁধে যায়। এই লড়াইয়ের মধ্যেই যে বিষয়টা অত্যন্ত সিগনিফিক্যান্ট, যে পাঙ্গা ইতিমধ্যে আমরা দেখেছি রাজ্য কিন্তু কমিশনকে চাপে রাখার জন্য একেবারে শুরুর দিন থেকে এসআইআর নিয়ে অভিযোগ, বাঙালি অস্মিতা নিয়ে লড়াই, কোনো মানুষকে বাদ দিলে লড়াই হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খোঁজ যান, এই ফেস তো ঠিক ছিল। এরপর ভোট ঘোষণা হলো, ভোট ঘোষণার পর কমিশনের বিরুদ্ধে বদলি নিয়ে তো কটাক্ষ কমিশনকে, বিজেপি এবং কমিশন একসঙ্গে কাজ করছে সেই কটাক্ষ, এবং এরপর বদলির পর এই ফর্ম 6 ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বলছেন যে ফর্ম 6-এ সাধারণ মানুষকে, বাংলার সাধারণ মানুষকে বাদ দিয়ে অন্য রাজ্যের সাধারণ মানুষকে এই ভোটার তালিকায় ঢুকিয়ে ভোট করানোর পরিকল্পনা চলছে। এই অভিযোগ, এই সমস্ত অভিযোগ দিয়ে কমিশনকে এক প্রকার চাপে রাখা, এটা কিন্তু একেবারে চিরন্তন বাস্তব বলে একাংশ বিশেষজ্ঞদের মত। তার পাশাপাশি বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দিতে চাইছেন যে কমিশন কিন্তু শেষ কথা বলবে, এবং সেক্ষেত্রে কমিশন যে হারে বদলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করেছে, পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্ট্রাকচারটাই যে বদলে ফেলা হয়েছে তাতে দ্বিমত তারা রাখছেন না। এক্ষেত্রে সেই স্ট্রাকচারটা বদলে দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যকে যে পাল্টা চাপ দিচ্ছে কমিশন, সেটাও কোনোভাবেই অস্বীকার করতে নারাজ কোনো পক্ষই। এক্ষেত্রে আসলে চাপে কে, রাজ্য নাকি কমিশন, এই প্রশ্ন বা এই দ্বিধাবোধ অনেকের মধ্যেই থাকছে। কিন্তু এক্ষেত্রে সন্দিহান রাখার কোনো এটাও জায়গা নেই যে কমিশনের বিরুদ্ধে পাঙ্গা নিয়ে তৃণমূল যে নিজের বিপদ নিজেই ডেকে আনছে বা এনেছে ইতিমধ্যেই, সেটাও কিন্তু কোনো দ্বিমত নেই। এক্ষেত্রে রাজ্য বনাম কমিশনের দড়ি টানাটানি, সংঘাত, এই সংঘাতের মধ্যে চৌঠা মের পর শেষ হাসি কে হাসবে সেদিকে যেমন তাকিয়ে রয়েছে আমরা, তার পাশাপাশি এই দিকটাও নজর রাখতে হচ্ছে আমাদের যে এক্স্যাক্টলি এই দড়ি টানাটানি, এই সংঘাত, এটা আসলে কার জন্য বিপদ ডেকে আনে, আসলে তৃণমূলের জন্য নাকি বিজেপির জন্য নাকি কমিশনের জন্য।